15 বছরে 28 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ, বাণিজ্যিক সংগঠনকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। শীতের রাতে টিকে থাকার আপ্রাণ চেষ্টা ছিন্নমূল মানুষের, ভিন্ন চিত্র সমাজের অন্য প্রান্তে। এক্সট্রিম টেম্পারেচার ফল যখন করবে তার জন্য আগে থেকেই একটা প্ল্যান করা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদেরকে কোনো আলাদা জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ডোপ টেস্ট, মাদক শনাক্তে উন্নত মানের কিট ব্যবহার। বড়দিনের আগে বিশ্বজুড়ে ক্রিসমাসের উন্মাদনা, বর্ণিল সাজে সেজেছে ইউরোপ আমেরিকা। স্বাগত এখন সকালে, পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কর্তৃত্ববাদী আওয়ামী শাসনামলের পুরো 15 বছরে বাণিজ্য ও বিনিয়োগ ছিল গোষ্ঠীতান্ত্রিকতার কবলে। একচেটিয়া সুবিধা পায় বেক্সিমকো, এস আলম সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মীয় স্বজন। রিজার্ভ চুরি কিংবা শেয়ার বাজার লুটের মাঝেই চলছিল রপ্তানি হিসেবের গরমেল। 15 বছরের এসব অনিয়মে যখন পুরো দেশ হাবুডুবু খাচ্ছে, তখন শুধু পাচার হয় 28 লাখ কোটি টাকা। এজন্য ব্যবসায়ীদের রাজনৈতিক বলয়ে থাকা বাণিজ্যিক সংগঠনগুলোর মুখে কুলুপ দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করা না গেলে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক হবে না বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। প্রতিবেদনে বিস্তারিত। মুক্তবাজার অর্থনীতি, যেখানে কারো হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত হয় সবার অংশগ্রহণ। অর্থনীতির মুক্তবাজারের নীতি অনুসরণ করা বাংলাদেশে গেল 15 বছরে আর্থিক ও বাণিজ্য খাতে কি সেই নীতির প্রতিফলন ছিল? কর্তৃত্ববাদী আওয়ামী শাসনামলের অর্থনৈতিক ভঙ্গুরতায় সে প্রশ্নের উত্তর স্পষ্ট। মুক্তবাজার থেকে সরে এসে গোষ্ঠীতান্ত্রিক বাণিজ্য নীতিতে পরিণত হয় পুরো খাত, যার একচেটিয়া সুবিধা পেয়েছে বেক্সিমকো, এস আলম সহ বেশ কিছু প্রতিষ্ঠান সহ আওয়ামী লীগের আত্মীয় স্বজন। 2009 থেকে 2023 সালের মধ্যে 24টি বড় অনিয়মে শুধু ব্যাংক থেকে লুট হয়েছে 92,000 কোটি টাকার বেশি, আর এডিপির 40% অর্থ লুটপাট করেছে আমলারা। এ সময়ে খেলাপি ঋণ প্রায় 7 লাখ কোটি টাকা। এছাড়াও 2,76,000 কোটি টাকার ঋণকে 18,35,000 কোটি টাকায় পরিণত করে দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। আর গেল 15 বছরে শুধু পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা গেল 5টি জাতীয় বাজেটের চেয়ে বেশি। শুধু কি পাচার? আওয়ামী দুঃশাসনের সময় পুরো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয় দেশের কালো অধ্যায়ের এই কারিগররা। চাল, ডাল, তেল থেকে নুন সবই ছিল তাদের কবজায়। এছাড়া ব্যাংক খাতে ব্যাপক জালিয়াতি, রিজার্ভ চুরি কিংবা শেয়ার বাজার লুটের মাঝেই চলতে থাকে রপ্তানি হিসাবে গরমিলের মতো জাতীয় কেলেঙ্কারি। গেল 10 বছরে এনবিআরের চেয়ে রপ্তানির বেশি হিসাব দেখিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এই অবস্থায় সিপিডি বলছে, দেশের প্রায় 17% ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান বাধা দুর্নীতি। কর্তৃত্ববাদী শেখ হাসিনার আমলে করা এই জরিপে ডলারের অস্থিরতা সহ 7টি খাতের দুরবস্থা উঠে আসে। এর জন্য ব্যবসায়ীদের রাজনীতিকরণ আর রাজনৈতিক বলয়ে থাকা বাণিজ্যিক সংগঠনগুলোর মুখে কুলুপ দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সংস্থাগুলো একদম ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, এবং যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সভাপতি, সহসভাপতি হবেন তারা কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া উচিত না। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? পলিটিক্যাল সাইড থেকে ছিল কোনো বিরোধিতা হবে না। এদিকে ব্যবসায়িকরা কি চিন্তা করছে? আমি সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে। গোষ্ঠীতান্ত্রিকতা, ব্যবসা বাণিজ্য, শিল্প উন্নয়ন, দেশের অর্থনীতি, ইভেন কি রাজনীতি কোনো অবস্থাতেই ভালো না। নীতি ঠিক করে দিতে হবে, সেই নীতি অনুযায়ী সবাই যেন ব্যবসা পরিচালনা করতে পারেন, তাহলেই দেশের অর্থনীতি উপকৃত হবে।
লুট হওয়া অর্থ দেশের জিডিপির প্রায় 2%। এই অবস্থায় কমবে জিডিপি, মাথাপিছু আয়, অর্থনীতির নানা সূচক। এসব অনিয়ম বন্ধ করা না গেলে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক হবে না বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। আমাদের যে সংস্কার উদ্যোগগুলো, সে উদ্যোগগুলো যেন এক ধরনের পলিটিক্যালি ফিজিবল, রাজনৈতিকভাবে সমাধানযোগ্য এক ধরনের প্রস্তাবনা যাতে নিয়ে আসে, যাতে নতুন যে সরকারই আসুক তারা যাতে এই ধরনের সমাধানগুলো করার ক্ষেত্রে তারা যে খুব অস্বস্তি না বোধ করেন। যেভাবে আছে এইভাবে থেকে যদি নতুন আর একটা সরকার আসে তাহলে এইভাবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যে কোনো সরকার ক্ষমতায় আসলে যারা বিরোধী দলে থাকে তখন এই কালো আইনগুলোর বিরোধিতা করে তারা, কিন্তু তারা যখন ক্ষমতায় আসে তখন ওই আইনগুলোকে তাদের জন্য আশীর্বাদ হয়েছে, এটাকে তারা ব্যবহার করে। সম্প্রতি 2023 সালের জাতীয় খানা জরিপের প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসপোর্ট বিভাগ, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নাম উঠে এসেছে। এগুলো তো রয়েছেই, তবে গেল 15 বছরে ব্যাংক, ভৌত অবকাঠামো, জ্বালানি ও আইসিটি খাতে দেশের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আমদানি রপ্তানি বাণিজ্য সহ দেশের সার্বিক আর্থিক খাতের প্রবৃদ্ধি রক্ষায় মুক্তবাজার অর্থনীতির ধারা বজায় রাখার পাশাপাশি বাণিজ্যিক খাত যাতে আর ক্ষমতার বলয়ে গোষ্ঠীতান্ত্রিকতার কবলে না পড়ে সে বিষয়ে স্থায়ী সমাধানের কথা বলছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। অগ্রহায়ণের শেষ দিকে রাজধানীতে পড়তে শুরু করেছে শীত। যদিও শীত মানে না ধনী দরিদ্রের কোনো পার্থক্য। শীত নিবারণের জন্য নতুন পোশাক আর প্রসাধনী কিনতে একদিকে বিপণী বিতানে ভিড় করছেন উচ্চবিত্তরা, আর অন্যদিকে তাদের সাহায্য পানেই চেয়ে আছেন সুবিধা বঞ্চিত মানুষ। সমাজবিজ্ঞানীরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা মানুষের জীবনযাপন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের পাশাপাশি বাড়তে হবে ব্যক্তি পর্যায়ের উদ্যোগ। রাব্বি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন ইখতিয়ার মাহমুদ। কমলাপুর স্টেশনে কোনো রকমে মাথা গুঁজে থাকেন ষাটোর্ধ্বনারী শান্তাহার। নির্ঘুম শীতের রাতে কেবলই টিকে থাকার আপ্রাণ চেষ্টা তার। সামনে তীব্র শীতে কি হবে সেই দুশ্চিন্তাও চোখে মুখে। স্টেশনে ঠাঁই পাওয়া তার মতো বাস্তুহারা এই মানুষেরা জানে শীতের রাত আর শোভে সাদিকের দূরত্ব কতটা দীর্ঘ। শীর্ণকায় শরীর, মলিন কাপড় জড়িয়ে রাতটুকু পার করতেই যেন সবটুকু চেষ্টা ফিকির। জানতে চাই শীত নিবারণে আর কি কি প্রস্তুতি তাদের। টুকিটাকি জামা কাপড় কিনি, এটাই পিনি। এই যে চাদর কিনছি। এই চাদর দিয়ে হবে শীত নামলে ওই কম্বল টম্বল দিলে একটা কম্বল পাবো। কিছু নাই, এটা খালি এটা গা দিয়ে থাকে। সামান্য উপার্জন আর খাদ্য জোগাড়ের লড়াইয়ে স্ত্রী সন্তানের জন্য শীতের নতুন পোশাক কিংবা দেহের যত্নে প্রসাধনী, কোনোটাই জোগাড়ের সামর্থ্য নেই অনেকেরই। এইটা কিনতে গেলে ওইটা কেনা হয় না, না খেয়ে থাকা লাগে। আমাকে রিস্ক করে এগুলো সম্ভব কিনা। সব মিলিয়ে বাস্তবতা এটাই, সামর্থ্যবান কেউ যদি হাত বাড়িয়ে না দেয় তাহলে ছিন্নমূল হতদরিদ্র এই মানুষের টিকে থাকার লড়াইয়ে শীত নিবারণ করা কোনোভাবেই সম্ভব নয়। যদিও সমাজের অন্য প্রান্তের চিত্র এমন নয়। শহরের অভিজাত এলাকার একটি বিপণী বিতান। দোকানে দোকানে শোভা পাচ্ছে বাহারি শীতের পোশাক। শীতের শুরুতেই কেনাকাটায় ভিড়। এখানে আসা ক্রেতাদের কাছে জানতে চাওয়া এবারের শীতের কেনাকাটায় কত টাকা বাজেট তাদের। 15-20 হাজার টাকার মধ্যে ফ্যামিলির সবার জন্য একটা বাজেট রেখেছি। দেশি জিনিসের উপরে আগ্রহী থাকেন তখন দেখা যায় আপনি কমের বাজেটেও পোষায় যেতে পারবেন। ফরেন জিনিসের প্রতি বেশি আগ্রহ থাকে, 4-5 হাজার টাকার কাছাকাছি লেগে যাবে। আর্থিক সক্ষমতা কিভাবে সমাজের দুই প্রান্তের মানুষের জীবনযাপনে ব্যবধান করে তাই স্পষ্ট। সমাজ বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় সকল সুরক্ষার বাইরে থাকা মানুষের জীবনযাপন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। এখন রাষ্ট্রের সময় এসেছে যে এই ধরনের এক্সট্রিম টেম্পারেচার ফল যখন করবে তার জন্য মানে আগে থেকেই একটা প্ল্যান করা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদের হিটিং সিস্টেমটা কি হবে, বা তাদের যেমন সাইক্লোন আসলে আমরা তাদেরকে মানে একটা জায়গায় শেল্টারে সরিয়ে নেই,
তো কোল্ড ওয়েভ আসলে তাদেরকে কোনো আলাদা জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সবার স্বপ্ন শোষণ বৈষম্যহীন এক বাংলাদেশের। সেখানে নাগরিকদের অসম জীবনযাপন কোনোভাবেই কাম্য নয় বলছেন সমাজ বিশ্লেষকরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। নামছে তাপমাত্রার পারও, তীব্র হচ্ছে শীত। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় দুর্ভোগ বাড়ছে ছিন্নমূল খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। এ বিষয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমিরুল বাপ্পি, এছাড়াও যশোর থেকে যুক্ত আছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা সৈয়দপুরের খবরাখবর জানবো। বাপ্পি, উত্তরের জনপদের শীতের তীব্রতা কেমন দেখছেন? দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তীব্র কুয়াশা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা তো আসলে দিনের শুরুতেই তাদের জীবিকার তাগিদে ঘর ছাড়েন, তো তাদের ভোগান্তির বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। সৈয়দপুর সহ উত্তরাঞ্চলে গত ৩-৪ দিন থেকে বেশ ঘন কুয়াশার দেখা যাচ্ছে এবং এই কুয়াশার ফলে সবথেকে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে দূরপাল্লার যেসব যান চলাচল আছে সেগুলোর সমস্যা হচ্ছে। দূরপাল্লার সাথে স্বল্প পাল্লাও যেগুলো আছে তাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে যাত্রীবাহী যেসব বাস আছে সেগুলো অনেক দেরি করে আসছে আর কি, তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং দেরি করে ছাড়তেও বাধ্য হচ্ছে ঘন কুয়াশার কারণে। এবং যারা গাড়ি চালক আছেন তারা বলছেন যে এটি জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা একরকম গাড়িটা চালাচ্ছেন। আর শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ তো আছেই, যদিও তাপমাত্রা অনুযায়ী এখনও শীতের প্রকোপ সেভাবে পড়েনি, কিন্তু ফিল সেটি অনেক বেশি হচ্ছে, যার কারণে শ্রমজীবী মানুষের কষ্টটা বেশি হচ্ছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আজকে সকাল ৬টায় রংপুর বিভাগের ৬টি পয়েন্টে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হলো 14.8 ডিগ্রি রংপুরে, তেঁতুলিয়ায় হয়েছে 12.7 ডিগ্রি, সৈয়দপুরে 14.2 ডিগ্রি, দিনাজপুরে 13 ডিগ্রি, নীলফামারী ডিমলায় 14.5 ডিগ্রি, ঠাকুরগাঁয় 13.2 ডিগ্রি, লালমনিরহাটে 13.8 ডিগ্রি এবং গাইবান্ধায় 13.8 ডিগ্রি। অর্থাৎ শীতের যে তীব্রতাটা সেটি আমরা দেখছি যে এখনও সেইভাবে আসলে উত্তরবঙ্গে আমরা প্রত্যেক বছর যেটি দেখে থাকি সেই শীতের তাপমাত্রা অনুযায়ী শীতের তীব্রতা পড়েনি, কিন্তু যে অনুভূতিটা সেটি অনেক বেড়ে গেছে। বিশেষ করে কুয়াশাতে মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা বিভিন্ন দূরপাল্লায় যাচ্ছেন বা স্বল্প পাল্লায় যাচ্ছেন, অফিস আদালতে যাচ্ছেন। আর এই সৈয়দপুরের সংলগ্ন সৈয়দপুর এবং নীলফামারীর মাঝামাঝি জায়গায় একটি ইপিজেড আছে, তো এখানকার শ্রমিকেরা যারা ইতিমধ্যেই চলে গেছেন তাদের কাজে যোগ দিতে, তো তাদের যে যাতায়াতের অসুবিধা সেটি হয়েছে। আর একেবারেই খেটে খাওয়া মানুষ যারা, তারা এখনও আমি দেখছি যে পুরোপুরি বের হননি, তারা হয়তো আর একটু পরে বের হবেন এখান থেকে। তো মুক্তি সৈয়দপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী, সেখানে জানবো তাপমাত্রা এবং শীতের কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে যশোরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে বাতাসের আর্দ্রতা রয়েছে 96% এবং সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলে সাধারণ মানুষ নাকাল রয়েছে, যারা রিক্সা চালক রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা আসলে খুবই সমস্যার মধ্যে দিন যাপন করছেন। এই যে শীতের প্রকোপ কিন্তু গতকালকে চেয়ে আজকে বেড়েছে। গতকালকে আমরা দেখেছি যে 14.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে কিন্তু সেটি দাঁড়িয়েছে 11.8 ডিগ্রি কমছে। আবার অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে আরো তাপমাত্রা আরো কমতে পারে। আমরা দেখেছি যে সূর্য উঠলে কিছুক্ষণ পরে সূর্য উঠলেও মানে বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঠলেও শীতের যে তীব্রতা সেটি থাকছে এবং হিমেল হাওয়া সেটি থাকছে, সে কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। যারা কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এ সময় বড় আবাদের যে বীজতলা তৈরি করা হয় সেই বীজতলা যদি ইনজুরি না হয় সেজন্য বিভিন্নভাবে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে দেখেছি যে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে শিশু এবং বয়স্কদের বিশেষ
পরিচর্যার কথা বলছেন, বিশেষ যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসক যারা রয়েছেন। আর খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদের জন্য আসলে গরম কাপড় পরে বের হওয়ার কথা বলছেন। আমরা দেখেছি যে সকালের দিকে বিশেষ করে শহর এবং শহরতলির যে স্থানগুলো রয়েছে মানুষ ঘর থেকে খুবই বৃদ্ধি পাচ্ছে, তবে সকালের দিকে বেশি শীত অনুভূত হচ্ছে এবং রাত্রে এক্ষেত্রে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা আসলে খুবই খারাপ অবস্থায়। তারা বলছেন যে এই যারা শীতার্ত মানুষ রয়েছে তাদের যদি কিছু গরম কাপড়ের ব্যবস্থা করতো তাহলে হয়তো সুবিধা হতো। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এই ছিল এখান থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। মুক্তি। সারা দেশে জেকে বসতে শুরু করেছে শীত। উত্তরের জনপদের শীতের তীব্রতার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নির্মূলে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ডোপ টেস্ট। এজন্য যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে উন্নত মানের কিট। এটিতে ধরা পড়বে 5 ধরনের মাদক। তবে কর্তৃপক্ষ বলছে কোনো শিক্ষার্থীর মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেলে শাস্তি নয়, পরিচয় গোপন রেখে করা হবে কাউন্সেলিং। শোয়েব রহমানের প্রতিবেদন। শহর থেকে 20 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ের ভাঁজে ভাঁজে এক একটি ফ্যাকাল্টি কিংবা ছাত্রাবাস। নয়নাভিরাম এই ক্যাম্পাস শাটলের হুইসেলে আড়মোড়া ভেঙে জেগে ওঠে। দিনভর 26,000 টগবগে তাজা প্রাণের পদচারণায় মুখর থাকে। কিন্তু তারপরও কোথাও কোথাও এই আশা জাগানিয়া ক্যাম্পাসের আলো কেড়ে নিতে চায় অন্ধকার। এই বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে মাদকের কালো থাবা। মাদকের থাবায় নষ্ট হয়েছে অনেক মেধাবীর সুন্দর ভবিষ্যৎ কিংবা মা বাবার স্বপ্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসনই এমন অর্ধশতাধিক স্থান চিহ্নিত করেছে যেখানে মাদক সেবন হয়। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী এমনকি বহিরাগতরাও মাদক গ্রহণ করে। হলগুলোতে নানা সময়ে অভিযানে উদ্ধার হয় মাদক। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম যেমন ক্ষুণ্ণ করেছে, তেমনি শিক্ষার পরিবেশও করেছে নষ্ট। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চালু করা হচ্ছে শিক্ষার্থীদের ডোপ টেস্ট এর ব্যবস্থা, যা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম। মূলত ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করেই ফলাফল জানা যাবে। 5 ধরনের মাদক শনাক্ত করা যাবে এই পরীক্ষায়। এটা হলো অ্যাম্ফেটামিন, ওপিয়েট, অ্যালকোহল, ক্যানাবিস আর হলো আমাদের বেনজোডাইজেপিন গ্রুপের ইয়াগুলো নিয়ে আমরা এখানে জাস্ট টেস্টটা করব। 5টা প্যারামিটার যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা আছে। হ্যাঁ, এই টেস্টের জন্য চায়না কিটের বাইরে উন্নত মানের কিট আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। ডোপ টেস্টে শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ হয়েছে 350 টাকা। ফলাফল প্রাপ্তির পর কোনো শিক্ষার্থীর শরীরে মাদক শনাক্ত হলে তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে সরিয়ে আনা হবে। এক্ষেত্রে তার পরিচয়ও রাখা হবে গোপন। আমরা অবশ্যই চাইব এর মধ্যে দিয়ে একটা কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস ডেভেলপ করবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রশাসনের মাধ্যম দিয়ে একটা খবর পায় যে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিনই মাদক চলবে না। চবির 12টি আবাসিক হলের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। আগামী 1.5 থেকে 2 মাসে এ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম পর্যায়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করানো হবে। পরবর্তীতে এর আওতা বাড়ানোর পরিকল্পনা আছে প্রশাসনের। প্রাথমিক পর্যায়ে ছাত্রদেরকে দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে এটি ছাত্রী, আমাদের কর্মকর্তা কর্মচারী, এমনকি যদি আমরা বোধ করি যে আমাদের পারিপার্শ্বিকতা আমাদেরকে বলছে আমাদের শিক্ষকদেরও কারো কারো টেস্ট করানোর প্রয়োজন হতে পারে, সেই বিষয়গুলো আমাদের বিবেচনা অবশ্যই থাকবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অতীতের কালো অধ্যায় মুছে সুন্দর পরিবেশ নির্মাণের এমন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার কথা বলছেন তারা। সেই সাথে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের সবারই ডোপ টেস্ট করানো উচিত বলেও মন্তব্য করেন তারা। শিক্ষা এবং মাদক দুইটার অবস্থান 2 মেরুতে, সুতরাং একজন শিক্ষার্থী কোনোভাবে মাদকের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। প্রশাসনের এই সঠিক সিদ্ধান্তকে আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানাই এবং এটা একটা সুস্থিতিশীল এবং একটা শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়তে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে আবার দখলদারিত্বের রাজনীতি শুরু হয়ে যেন এই মাদকের অভয়ারণ্য ক্যাম্পাস হতে না পারে, সেই বিষয়ে প্রশাসন তার জায়গা থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এটাই প্রত্যাশা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 48টি বিভাগ ও 6টি ইনস্টিটিউট রয়েছে। প্রতি বছর এসব বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি করানো হয় প্রায় 5,000 শিক্ষার্থী। নবীন যারা ভর্তি হবেন আবাসিক হলে বরাদ্দ পেতে তাদেরও ডোপ টেস্ট করানোর কথা বলছে
বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। প্রতিষ্ঠার এক দশকেও রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস হয়নি। শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের বাসস্থান সহ যাবতীয় কার্যক্রম ভাড়া ভবনে। নানামুখী সংকটে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত মেডিকেলের শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই ডিপিপি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি দ্রুত অনুমোদনে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও পাহাড়ের বাসিন্দারা। রাঙামাটি থেকে জুয়েল রানার প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রামের প্রথম চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি মেডিকেল কলেজ 2014 সালে প্রতিষ্ঠা হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয় 2015 সালে। প্রতিষ্ঠার 10 বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি পার্বত্য অঞ্চলে প্রথম নির্মিত মেডিকেল কলেজটি। বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের 5 তলা ভবন ভাড়া করে চলছে কলেজের কার্যক্রম। আর শিক্ষার্থীদের বাসস্থানের জন্য করা হয়েছে পুরনো ভবন ভাড়া। আধুনিক ল্যাব, ক্লাসরুম, লাইব্রেরি, শিক্ষক কর্মচারীদের আবাসন ব্যবস্থা না থাকায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। ক্লাসরুমের জন্য অনেক সময় বাইরে দাঁড়িয়ে থাকা লাগে, আমাদের কনফারেন্স রুম থেকে ক্লাসরুম হিসেবে ব্যবহার করা লাগতেছে। 75 জনের জন্য যে সিট আর 50 জনের জন্য যে সিট সেটা আসলে সেম রাখা হয়েছে। 75 জন আসার পরেও সিট বাড়ানো হয় না। সাবজেক্ট ওয়াইজ কোনো টিচার নেই। থার্ড ফেজের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফার্মাকোলজি মাত্র একজন টিচার। অন্যান্য মেডিকেলে যেভাবে ওরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে পারছে বা ওরা ওই জিনিসটাতে নিজেকে ডেভেলপ করছে, আমরা সেভাবে পারছি না আমাদের স্কিল ডেভেলপ করতে। অস্থায়ী ক্যাম্পাসের অদূরেই প্রায় 26 একর জমির অধিগ্রহণ সহ মাস্টার প্ল্যান ও ডিপিপি নিয়ে 2017 সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও রাঙামাটি গণপূর্তের মধ্যে শুরু হয় চিঠি চালাচালি। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় ভবন নির্মাণ কাজ বিলম্ব হওয়ায় 2019 সালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 5 বছর আগের সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের 11 সেপ্টেম্বর ফের রাজপথে নামেন শিক্ষার্থীরা, কিন্তু তাতেও মেলেনি ফল। প্রথমত এই সমস্যা হচ্ছে ক্লাসরুম, দ্বিতীয়ত সমস্যা হচ্ছে আমাদের টিচারদের বসার জায়গা নেই। আমাদের এখন 80-এর কাছাকাছি শিক্ষক আছেন, বসার জায়গা খুব কম। এই দুটো সমস্যা, প্লাস ছাত্রীদের হোস্টেল নেই। হোস্টেল না থাকাতে এখন ওদের পুরাতন কতগুলো ভবনে ওদের রাখতে হচ্ছে, তাতে করে ওদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। তাছাড়া শিক্ষকদের থাকার কোনো কোয়ার্টার নেই। এর আগে ডিপিপি পাঠানো হলেও কিছু সংশোধনী থাকায় তা ফেরত পাঠায় প্রাক প্রকল্প মূল্যায়ন কমিটি। ফলে নতুন করে মন্ত্রণালয়ে সংশোধিত চূড়ান্ত ডিপিপি পাঠানোর দাবি গণপূর্ত বিভাগের। এখানকার এলাকাবাসী চিকিৎসা বঞ্চিত হচ্ছে বা মেডিকেল কলেজের ছাত্ররা তাদের ক্যাম্পাস না থাকার কারণে যে শিক্ষা খাতে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, হল পাচ্ছে না বা পরিবেশ পাচ্ছে না পড়াশোনা, এইটুকু বলা ছাড়া আসলে আমাদের এন্ড থেকে এই কথাগুলো বেশ কয়েকবার বলা হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের ডিপিপি সম্প্রতি পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে পরিকল্পনা কমিশন হয়ে একনেকে পাশ হলেই আলোর মুখ দেখবে রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। তাই পাহাড়ের উচ্চশিক্ষার পথকে সুগম করতে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও পাহাড়ের মানুষেরা। জিয়াউর রহমান জুয়েল, এখন, রাঙামাটি। সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার থেকে কয়েক রাতেই লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। পুরো এলাকা তছনছ করে এমন মাটি খুঁড়ে লুট করা হয়েছে কোটি টাকার পাথর। এ বিষয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ছাত্র সমন্বয়করা। যদিও প্রশাসন বলছে সরকারি সম্পদ রক্ষায় তারা নানা পদক্ষেপ গ্রহণ করলেও বাঁচানো যাচ্ছে না সংরক্ষিত স্থাপনাটিকে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন বা বাংকার। এখানে প্রায় 359 একর জমি, অবকাঠামো সহ রেলের নানান স্থাপনা ও যন্ত্রপাতি থাকলেও এখন অস্তিত্ব আছে কেবল 15 থেকে 20 একর জায়গার। দিন বা রাত প্রশাসনের অনুপস্থিতিতে এখানে চলে অবৈধভাবে পাথর তোলার মহাযজ্ঞ। পাথর তোলায় জায়গাটি পরিণত হয়েছে পরিত্যক্ত বিরান ভূমিতে। বিগত কয়েকদিনে এত লুটপাট হয়েছে যে এখন সংরক্ষিত এই এলাকায় মাটি আর বালি ছাড়া কিছুই নেই। স্থানীয়রা বলছেন প্রশাসনের গাফিলতিতেই এমনটা হয়েছে। নিচের হলেও 60 থেকে 70 কোটি টাকার রেল সম্পদের মালামাল লুট হয়েছে। দিনে অভিযান দেয়, রাতে চলে যায়। তো রাতে ওনারা আসেন, এইসব এটা খেয়ে নেয়।
ইতোমধ্যে রূপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় 100 কোটি টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গাছ কেটে মাটি খুঁড়ে তছনছ করে রাখা হয়েছে সরকারি এই সংরক্ষিত অঞ্চলটি। সম্প্রতি পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসনের সাথে সংরক্ষিত এলাকা পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন প্রতিনিধি। তারা বলছেন, সম্পদ বেহাতের পিছনে রাজনৈতিক দল, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতাই প্রধান কারণ। আপনি তাহলে কেন মিথ্যা কথা কেন বলবেন? এখানে তো মিথ্যা কথা বলার কোনো কিছু নেই। আমরা কি জন্য আসলাম এখানে? আমরাও জানি বিজিবি প্রশাসন তাদেরকে সাহায্য করার কারণে তারা এটা করার সাহস পাচ্ছে। আমরা আমাদের স্থানীয় ছাত্রদের নিয়ে আমরা ধাওয়া দিয়ে আমরা 2 জন করে ধরতে পারছি সবসময়। যদিও স্থানীয় প্রশাসন বলছে 5 আগস্টের পর যেসব সুযোগ সন্ধানী এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে সম্পদ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। জায়গাটা তো যেহেতু রেলওয়ের বা সরকারের, এটা আমাদের এখানে আরএনবি আবার পাহারায় থাকবে, পালাক্রমে থাকবে, 3 শিফটে ডিউটি করবে। কিছু কিছু অবকাঠামো যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখলেন, সেগুলো আমরা পুনর্নির্মাণ করে দিব যাতে তাদের আবাসন বা অন্য কোনো সমস্যা না হয়। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট ওনাদেরকে আগেও এশিওর করা হয়েছে দেওয়া হবে, আমরা ভবিষ্যতে ওনাদেরকে সেই সাপোর্ট দিয়ে যাব এবং আশা করি যে হামলা হয়েছিল ওনাদের উপরে, এই ধরনের হামলা যাতে না হয় সেজন্য আমাদের যা যা পদক্ষেপ নেওয়া লাগে আমরা নেব। লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রূপওয়ে। ভোলাগঞ্জে অবস্থিত ঐতিহাসিক রেলের এই যে বাংকারটি, এখন এটি কেবল একটি নাম ছাড়া আর কিছুই নেই। মূলত 5ই আগস্টের পরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটি কেবল এখন অস্তিত্ব সংকটে। ইতিমধ্যে লুট করা হয়েছে 100 কোটি টাকার সরঞ্জামাদি, পাশাপাশি যত স্থাপনা ছিল পাথর খেকুদের নজরে পড়ে সেটিও বিলীন হয়েছে। অথচ এটি সংরক্ষণের জন্য সরকার প্রতি মাসে প্রায় ব্যয় করছে 1/2 কোটি টাকা, যা কেবল খরচের তালিকায় লিপিবদ্ধ রয়েছে। বাস্তবে এর সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। 100 বছরের বেশি সময় ধরে বাঁশ দিয়ে ঝুড়ি বানানো হয় ফরিদপুরের মল্লিকপাড়ায়। শতাধিক পরিবারের সংসার চলে এই কাজ করেই, তবে ভালো দাম না পাওয়ায় হতাশ কারিগররা। তাদের দাবি, বাজার সম্প্রসারণ আর ন্যায্য মূল্য পেলে লাঘব হবে অর্থনৈতিক দৈন্যতা। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত। ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিকপাড়া গ্রামের সব পরিবারই ঝুড়ি তৈরির সঙ্গে যুক্ত। যুগের পর যুগ ধরে তারা এই কাজ করছে। বাড়ির সব বয়সী মানুষই দিনভর এই কাজ করেন। ঝুড়িগুলো ভালো মানের হওয়ায় চাহিদাও বেশি। বিভিন্ন স্থানের পাইকাররা এই গ্রামে এসে চাহিদা মতো ঝুড়ি কিনে নিয়ে যান বিক্রির জন্য। ঝুড়ি তৈরিতে ব্যবহার করা হয় তল্লা বাঁশ। প্রতিটি বাঁশের দর 120 থেকে 150 টাকা। একটি বাঁশ দিয়ে 2 থেকে 4টি ঝুড়ি তৈরি হয়। আকার ভেদে প্রতিটি ঝুড়ি 90 টাকা থেকে 300 টাকায় বিক্রি করা যায়। কারিগররা বলছেন, কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি ঝুড়ির দাম। উৎপাদিত পণ্যের যথাযথ দাম না পাওয়ায় হতাশ তারা। আমাদের এই জায়গা তৈরি হয় আজ বিগত 90 থেকে 100 বছর ধরে। বাপদাদার ই থেকে তৈরি হয়। আমার বাপও বানায়, আমরাও বানাই, ফ্যামিলিগত সবাই। বুমড়ি মারি, গিরা গাড়ি সব পরিষ্কার করে তারপরে বাঁশ ফাইরে বেতি বানাই। বেতি বানার সাইডে একটু রোদি শুকানো লাগে। আগে যেরকম এটা আয়ন হইতো, এখন একটু খরচ পথে বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে বানাই, এটার দাম অনেক বেশি। হে আন্দাজ আমরা জাকার দাম পাই না। বাঁশ কঞ্চি মেলা দাম, তারপরে এগুলো কাম করে পুষায় না। দাম ধরেন 150, এগুলো 150 করে। গোবরা জাকা 80-90, দেড়পুর দেয় 90 টাকা। তবে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সব ধরনের সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিসিক। আমরা ক্ষুদ্র কুটির শিল্প খাতের উদ্যোক্তা চিহ্নিত করে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করে থাকি। যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে আমরা কোনো না কোনোভাবে বিসিকের নিজস্ব ফান্ড এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা ঋণ প্রদানের সহযোগিতা করে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, অবস্থা বিবেচনায় ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা গেলে এবং প্লাস্টিক ব্যবহার কমিয়ে বাঁশের ঝুড়ির ব্যবহার বাড়ানো গেলে উপকৃত হবেন কারিগররা।
এখন ফরিদপুর। প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্টের জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগে অবৈধ হওয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা 28,000-এর বেশি রেমিটেন্স যোদ্ধা। মাত্র 1.5 মাসে সরকারের সমস্যা সমাধানের বার্তায় খুশি তারা। অতি দ্রুত প্রবাসীদের হাতে পাসপোর্ট পৌঁছাতে তৎপরতা অব্যাহত রাখার প্রস্তুতি দূতাবাসের। অন্যদিকে MRPর তথ্য দিয়ে পাসপোর্ট করার সুযোগ রাখারও আহ্বান মালয়েশিয়া প্রবাসীদের। শাহরিয়ার তারেকের প্রতিবেদন। গত 28 অক্টোবর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের MRP পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধে ঘোষণা দেয় পাসপোর্ট অধিদপ্তর। এতে মালয়েশিয়ায় থাকা অন্তত 28,000 প্রবাসীর MRPর আবেদন আটকা পড়ে। এমনকি তথ্য জটিলতায় পাসপোর্টের আবেদনও করতে পারছিলেন না অনেকে। এ অবস্থায় বৈধতা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েন মালয়েশিয়ায় থাকা হাজার হাজার প্রবাসী। দ্রুত সংকট নিরসনে জানানো হয় জোর দাবি। অবশেষে 1.5 মাসের মধ্যেই এই সংকট নিরসন করল অন্তর্বর্তী সরকার। 15 ডিসেম্বর থেকে MRP পাসপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আগামী 2 থেকে 3 বছর এই সংকট হবে না বলেও আশ্বাস দেন তিনি। এই কার্যক্রমে অগ্রাধিকার তালিকায় নাম আছে মালয়েশিয়ার। এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MRP পাসপোর্ট পেয়ে যাবেন। পূর্বের মতোই কুরিয়ার ছাড়াও সরাসরি পাসপোর্ট দেবে হাই কমিশন। ঢাকা থেকে পাসপোর্ট পাওয়ার পর চলতি মাসের মধ্যেই প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। আমরা আশা করছি যে 28,416টা আমাদের পেন্ডিং আছে, এটা মানে ধাম করে 3-4 দিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি বাই দ্য এন্ড অফ দিস মান্থ আমরা সমস্ত পাসপোর্ট ডেলিভারিও করে ফেলতে পারবো। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় খুশি মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা। আমি 5 মাস হয়েছে আবেদন করেছি MRP পাসপোর্টের জন্য, কিন্তু পাচ্ছিলাম না, খুবই দুশ্চিন্তায় ছিলাম। এখন যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার তাতে আমরা খুবই আনন্দিত। এখন MRP চালু করার কারণে আমাদের অনেক উপকার হবে। পাসপোর্ট করতে বিদ্যমান শর্ত শিথিল করে MRPর তথ্য দিয়ে পাসপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন মালয়েশিয়ার রেমিটেন্স যোদ্ধারা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। বড়দিন আসতে বাকি 2 সপ্তাহের কম সময়, যদি এরই মধ্যে ক্রিসমাসের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশের ছোট বড় শহরে। প্রধান সড়ক থেকে অলিগুলি, নামকরা স্থাপনা থেকে শুরু করে বসত বাড়ি, সবখানে সাজ সাজ রব। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। রং বেরঙের 50,000 LED বাতির আলোয় ঝলমল করছে 74 ফুট লম্বা ক্রিসমাস ট্রি। বর্ণিল আলোয় ভাসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের রকাফেলার সেন্টার। পর্যটক আর স্থানীয়দের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে বড়দিন আসতে আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্রের আইকনিক এই ক্রিসমাস ট্রির সাথে জড়িয়ে আছে 91 বছরের পুরনো ঐতিহ্য আর সংস্কৃতি। 1959 সালের পর এই প্রথম ম্যাসাচুসেটসের ওয়েস্ট স্টক ব্রিজ থেকে আনা হয়েছে নরওয়ে স্প্রুস জাতীয় এই গাছটি। রকাফেলার সেন্টারের আশেপাশের রেস্তোরাঁ ও বিপণী বিতানের জানালা সাজানো হয়েছে বড়দিনের থিমে। আর ঠিক 1 সপ্তাহের ব্যবধানে কর্মব্যস্ত ম্যানহাটন পরিণত হবে উৎসবের নগরীতে। বড়দিনের উন্মাদনা শুরু হয়েছে সিটি অফ এঞ্জেল খ্যাত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। শহরের প্রধান সড়ক, সমুদ্র সৈকত, এমনকি চিড়িয়াখানাগুলোতেও চোখে পড়ছে ক্রিসমাসের সাজ। ছুটির মৌসুম শুরুর আগেই প্রস্তুত পর্যটকদের অন্যতম প্রিয় শহর লস অ্যাঞ্জেলেস। পিছিয়ে নেই ইলিনয়ের শিকাগো। মিলেনিয়াম পার্কে বসানো হয়েছে শিকাগোর প্রধান ক্রিসমাস ট্রি। শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে জনপ্রিয় কার্টুন চরিত্ররা। পর্যটকদের বাড়তি আনন্দ দিতে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। ক্রিসমাসের আলোয় ঝলমল করছে যুক্তরাজ্যের লন্ডনও। LED বাতির আলো আর জমকালো সাজে পর্যটকদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফালগার স্কয়ার, কোভেন্ট গার্ডেন সহ গুরুত্বপূর্ণ সব পয়েন্ট। ইউরোপ জুড়ে বড়দিনের যে উন্মাদনা চলছে তাতে সামিল জার্মানিও। ক্রিসমাস উপলক্ষে আলোকিত করা হয়েছে ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেট।
রাজধানী বার্লিনে বসেছে শতাধিক ক্রিসমাস স্টল। হাতে তৈরি পোশাক, গ্রিল সসেজ আর ওয়াইনের পসরা সাজিয়েছেন দোকানিরা। ক্রিসমাসের আমেজ শুরু হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও। লাখো মানুষের মৃত্যুশোক আর রুশ বাহিনীর হামলার আশঙ্কা পাশে রেখেই ওয়ান্ডারল্যান্ডের সাজে সেজেছে রাজধানী কিয়েভ। শতবর্ষের পুরনো সেন্ট সোফিয়া ক্যাথিড্রালের ক্রিসমাস ট্রি ঝলমল করছে ইউক্রেনের পতাকার নীল হলুদ রঙে। বড়দিন আসার আগে বেলজিয়ামের ব্রাসেলসে জমে উঠেছে ক্রিসমাসের বেচাকেনা। আইকনিক গ্র্যান্ড প্যালেস সাজানো হয়েছে চোখ ধাঁধানো আলোয়। ক্রিসমাসের এই নয়াভিরাম লাইট শো দেখতে শহরের অলিগলিতে এরই মধ্যে ভিড় করেছেন নানা বয়সী পর্যটক ও স্থানীয়রা। ক্রিসমাস আসার আগেভাগেই সেজে উঠেছে পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ার। 7 ডিসেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নেটিভিটি আর জ্বালানো হয়েছে হাজার হাজার এলইডি আলো। আলপাইন প্রদেশ থেকে আনা হয়েছে 29 মিটার লম্বা ক্রিসমাস ট্রি। বনের সবচেয়ে প্রবীণ গাছগুলোর একটিকে বেছে নেওয়া হয়েছে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়। ক্রিসমাস উপলক্ষে উৎসবের রং লেগেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, চিলি ও ভেনেজুয়েলায়। সান্তা ক্লজের সাথে ট্রেন ভ্রমণের অভিনব এক আয়োজন করেছে কলম্বিয়া। ট্রেনে চড়ে পাহাড়ি অঞ্চল প্রদক্ষিণের সময় পর্যটক ও স্থানীয়দের জন্য পোড়ানো হবে আতশবাজি। বড়দিন উপলক্ষে চিলির স্যান্টিয়াগোতে নামানো হয়েছে হলিডে ক্যারাভান। সান্তা ক্লজের এই ক্যারাভান শোভাযাত্রা দেখতে চিলির রাস্তায় মানুষের ঢল। আর ভেনেজুয়েলায় রীতিমতো হার্লে ডেভিডসন বাইকে করে শহরময় ঘুরছেন সান্তা দাদু। দেশ জুড়ে শুরু হয়েছে ক্রিসমাসের আগাম উদযাপন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কর্তাদের খুঁজে না পাওয়ার অভিযোগে 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাফুফে। বুধবার কার্যনির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আগামী বছর থেকে রেফারিদের সম্মানী বাড়ানো, 9টি স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত সহ বাফুফের সাধারণ সম্পাদকের মেয়াদ 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে সভায়। এসকে শাওনের প্রতিবেদন। তাবিথ আওয়াল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি পূর্ণতা পাওয়ার পর প্রথম আর নির্বাচনের পর দ্বিতীয় সভা ফুটবল ফেডারেশনের। তার আগে রেফারিদের সঙ্গে সাক্ষাৎ করে বাফুফের নির্বাহী কমিটি। সেখানে তাদের দাবি দেওয়ার বিষয়টি শুনে আগামী বছর থেকে সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। রেফারিদের সাথে কথা হয়েছে ভাতা বাড়ানো। আগে ছিল 4000, যেটা সেটা করা হয়েছে 5000। চতুর্থ রেফারি ছিল 3500, সেটা করা হয়েছে 4500। আর আমাদের রেফারিরা এক একটা জায়গায় খেলা পরিচালনা করতে যায়, সেটার জন্য আমরা কনভেন্সের জন্য তাদের জন্য রেখেছি 2500 টাকা। নারী দলের কোচ পিটার বাটলার ও পুরুষ দলের কোচ হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ চলতি মাসের 31 তারিখ। তাদের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের মেয়াদ 2 বছর বাড়িয়েছে বাফুফে। এই কাজগুলা আপনার 7 দিনের মধ্যে প্রেসিডেন্ট আমাদেরকে নিয়ে বসবেন এবং বসে উনি সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানায় দিব। প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধুমাত্র চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল। দ্বিতীয় সভায় এবার 9টি কমিটি পূর্ণাঙ্গ করেছে বাফুফে। তবে নির্বাচনের 2 মাস না পেরোতেই 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করে প্রশ্নের মুখে পড়েছে ফেডারেশন। কারণ জেলা আর বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সবশেষ নির্বাচনে ভোট দিয়েছিলেন। এখন আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে ধরেন আমাদের আন্ডার 17 হবে, আন্ডার 15 হবে, লিগ হবে, আমাদের ডিস্ট্রিক্ট খেলাগুলো হবে, আমরা কাউকেই পাচ্ছি না। এবং তারা বিগত সময় তাদেরকে এই 5 তারিখের পরে ছাত্র আন্দোলনের পরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে বিলুপ্ত হওয়া ডিএফএ গুলোতে শিগগিরই অ্যাডহক কমিটি করে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার নির্দেশনা দেবে ফুটবল ফেডারেশন। এসকে শাওন, এখন ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগ আমলে অর্থ পাচারের দায় বাণিজ্যিক সংগঠন, অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করতে অনিয়ম বন্ধ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। দলীয়করণের উদ্দেশ্যটা কি ছিল? সরকারের ট্রাস্টেড লোক, তাহলে আমিও কিছু আদায় করে নিতে পারি এই সুযোগে।
শীতের রাতে জেগে থাকার আপ্রাণ চেষ্টা ছিন্নমূল মানুষের, ভিন্ন চিত্র সমাজের অন্য প্রান্তে। এক্সট্রিম টেম্পারেচার ফল যখন করবে তার জন্য মানে আগে থেকেই একটা প্ল্যান করা, শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে তাদেরকে কোনো আলাদা জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ডোপ টেস্ট, মাদক শনাক্তে উন্নত মানের কিট ব্যবহার। এবং বড়দিনের আগে বিশ্বজুড়ে ক্রিসমাসের উন্মাদনা, বর্ণিল সাজে সেজেছে ইউরোপ আমেরিকা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।